দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক জানেন যে বাংলাদেশের যে কয়টি খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থনীতিতে, তার অন্যতম একটি খাত হচ্ছে কৃষি খাত। এবং এই কৃষি খাতে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হয় প্রতিনিয়তই। সেখানে কৃষির আধুনিকায়ন কতটা হলো এ নিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্টে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন KSM মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ, এছাড়া বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যালস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে বাংলাদেশের যে অর্থনীতির চালিকা শক্তি তার মধ্যে অন্যতম একটি খাত হচ্ছে কৃষি খাত, এবং এই যে কৃষির আধুনিকায়নে এখন পর্যন্ত আমরা আসলে কতটুকু করতে পেরেছি বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমরা তো কৃষিতে এগিয়ে যাচ্ছি। আধুনিকায়নের যে কথাটি বলছেন সেটার সঙ্গে যেগুলো সম্পৃক্ত সেগুলো আমরা কিছু ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্মসূচি নিয়েছি, আর কিছু বিষয় আমরা এগুলোকে আধুনিকায়নের দ্রুত পদক্ষেপ নিতে হবে। তবে এ কথা ঠিক যে বাংলাদেশের কৃষিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন কিন্তু যারা মন্ত্রণালয়ে যে সমস্ত কর্মকর্তা আছেন তারা অধিকতর গুরুত্বের সাথে বিষয়গুলোকে বিবেচনা করছে যাতে কৃষি এবং কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আধুনিকায়নের সাথে যদি বলতে চান তাহলে উৎপাদনশীলতা কতটুকু আমরা বৃদ্ধি করতে পেরেছি, কতটুকু আমাদের কৃষিকে নিরাপদ করতে পেরেছি, কতটুকু সময় উপযোগী এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পেরেছি, সেগুলো প্রশ্ন এসে যায়। যদি আমি শেষের দিক থেকে ধরি তাহলে ধরুন আমাদের কৃষিতে কিন্তু কৃষি শ্রমিক এবং যারা কৃষি কাজের সাথে যাতে জড়িত, এখানে কিন্তু আপনার যান্ত্রিকীকরণ ছাড়া এখন আর কিন্তু বাস্তবসম্মত কৃষি চাষ করা সম্ভব নয়। কারণ ধরুন আপনি যে এই কোটি হেক্টর জমিতে আপনি ধান লাগাচ্ছেন, প্রায় 70% জমিতে ধানের চাষ, শুধু ধান লাগানো এবং ধান কাটা, এই দুটো কাজের জন্য যে পরিমাণ কৃষি শ্রমিকের দরকার, এই শ্রমিক তো আপনি পাবেন না, অল্প সময়ের জন্য পাবেন না, এবং এখানে যান্ত্রিকীকরণ অপরিহার্য। তো এটা একটা আধুনিকায়নের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর যে জায়গাটি সেটা হলো উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। আমাদের ক্রপিং প্যাটার্ন, ক্রপিং জোন, ক্রপিং রোটেশন, অর্থাৎ কোন এলাকায় কোন ফসল করবেন, কোন ফসলের পরে কোনটা করবেন, এটার একটা বিস্তৃত গবেষণার মাধ্যমে নির্ধারণ করতে হবে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ধরুন যে অঞ্চলে যে ফসলের উৎপাদনশীলতা বেশি সেই অঞ্চলে ওই ফসলকেই গুরুত্ব দিয়ে করাতে হবে। কৃষক যদিও তার নিজস্ব তার সুযোগ আছে, নিজের সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, কিন্তু ইচ্ছা করলেই যাতে সে তার চিন্তা চেতনা দিয়ে যে ফসলের উৎপাদনশীলতা বেশি সেটা না করে তার নিজের প্রয়োজনে সে কিছু ফসল, যেহেতু তার নিজেকেই এইগুলো কনজিউম করতে হয়, তাকে খাইতে হয়, সে বাজার থেকে না কিনে ভাবলো যে আমার কিছু জমিতে মরিচ হওয়া দরকার, কিছু জমিতে পেঁয়াজ হওয়া দরকার, কিছু জমিতে আদা রসুন হওয়া দরকার, ধান হওয়া দরকার, অর্থাৎ তার প্রতিদিনের প্রয়োজনের যেগুলো ফসল তার লাগে সেই সবের যদি চাষবাস যদি সে নিজে থেকে করে তাহলে কিন্তু জাতীয় উৎপাদনশীলতা হ্রাস পাবে। একদমই তাই। আমরা যদি একটু বলি যে গ্রামীণ শ্রমশক্তির 40% কিন্তু কৃষি কাজ করে, এবং যেটা বলা হচ্ছে যে 2030 সাল নাগাদ তা কমে 20% চলে আসবে। এই যে আমরা আসলে কৃষি কাজে মানুষের অনাগ্রহ তৈরি হচ্ছে, একটা আগ্রহ কমে যাচ্ছে, সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আসলে আমরা কতটুকু এই পর্যন্ত করতে পেরেছি? আচ্ছা, ধন্যবাদ। প্রযুক্তির ব্যবহার আমরা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আপনার 40% যে 20% যে হবে এটা হওয়াটা জরুরি এবং আরও কমানো দরকার। কারণ ধরন হলো তিনি আমাদের দরিদ্র মানুষের সিংহভাগ মানুষ হলো এই কৃষি শ্রমিক এবং অন্য পেশায় শ্রমিক যারা, তার যে মানবেতর জীবন, আপনি এখান থেকে কৃষি শ্রমিককে কৃষিভিত্তিক শিল্পায়ন সেই দিকে যেতে হবে, যাতে এত অধিক সংখ্যক মানুষ যদি কৃষিতে থাকে তাহলে কিন্তু কৃষিতে যে মানুষের যে শ্রমশক্তি, কত ঘন্টা শ্রমের বিনিময়ে কত পরিমাণ উপার্জন হলো সেটা কিন্তু আমাদের দেশে কমে যাচ্ছে। এই জন্য আপনার এই কৃষি শ্রমিকের ইনকাম বৃদ্ধি করার জন্য আপনার এখানে যান্ত্রিকীকরণ অপরিহার্য, এবং গ্রামভিত্তিক ব্যাপক কৃষিকে কেন্দ্র করে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং কৃষি পণ্যকে শিল্পের কাঁচামাল হিসেবে নিয়ে কৃষিভিত্তিক শিল্পায়ন এবং কৃষি ফসল উৎপাদনের সাথে যে সমস্ত উপকরণ আমাদের দেশে উৎপাদন করা সম্ভব সেই সমস্ত শিল্পের উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে, এবং এটাকে যাতে আকর্ষণীয় করা যায়
বিনিয়োগকারী যাতে এখানে বিনিয়োগ করে, তাহলে আমাদের কৃষিটা বেঁচে যাবে, লাভজনক হবে, নিরাপদ হবে এবং এই দরিদ্র শ্রমিককে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানে এরকম একটি মানবতার জীবন দিয়ে আপনার কৃষি পেশা থাকার দরকার নেই। এখানে যান্ত্রিকীকরণ একেবারে মানে অতীব জরুরি। আচ্ছা, আমরা যদি রাজনৈতিক পট পরিবর্তনের কথাই বলি, বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু বাংলাদেশের বা যে কোনো দেশের অর্থনৈতিক খাতগুলো বেশ একটা প্রভাব পড়ে, আগে এবং পরের তুলনা চলে আসে। আমরা বিগত সরকারের আমলে যদি বলি যে কৃষিতে অনেক উন্নয়ন করা হয়েছে বলা হয়েছে, এবং বিশেষ করে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, এটা কিন্তু আমরা বলেছি। ঠিক এখন এসে আমরা আসলে কি বলতে পারি যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি? দেখুন, আপনার প্রশ্নটা সাধারণ মানুষের জন্য বোধগম্য করে তুলতে হলে আমাকে বলতে হবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ মানে আমাদের 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য 500 গ্রাম করে চাল হিসাব করে যে পরিমাণ চালের প্রয়োজন হয় সেই পরিমাণ উৎপাদন হলে আমরা বলি যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এই অঙ্কটা শুভাঙ্করের ফাঁকি। আপনার খাদ্য নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ। আপনার 18 কোটি মানুষের খাদ্য ক্রয় করার মতো ক্ষমতা আছে কিনা, আপনার যে উৎপাদন করেই যে আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন এটা ভাবার কারণ নাই। আপনার সিঙ্গাপুর, হংকংয়ে কি কোনো ধান চালের চাষ হয়? তো তারা কি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ না? তারা তো খাদ্যে নিরাপত্তা তাদের আছে, তো ওরা তো সবই আমদানি করে নিয়ে আসে। তাহলে আপনার প্রশ্নের সোজাসাপটা উত্তর হলো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, এটা সত্য। কিন্তু ওইভাবে আপনি যদি যোগ বিয়োগ করে বলেন যে আমাদের দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আপনার খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্যে স্বনির্ভর, যে যাতে মাথাপিছু যার যে পরিমাণ প্রয়োজন সেটা যাতে তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, না থাকলে এটাকে আপনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ বলতে পারেন না। আচ্ছা, আমরা এবার একটু ভর্তুকির প্রশ্নে আসি, যে দেশে কৃষিতে আসলে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয় তা যথেষ্ট বলে আপনার মনে হয় কিনা? দেখুন, কৃষককে এই একটু আগে আমরা যেমন বললাম যে কৃষি পেশা থেকে মানুষ সরে আসছে, আপনার কৃষিতে ভর্তুকি সারা পৃথিবীতেই দেয়, আপনার উন্নত দেশেও দেয় এবং আমাদের দেশেও দিতে হবে। কিন্তু কোথায় দেবেন? আপনার এটা কি আপনার অন্য দেশের শিল্প কলকারখানা চালু রাখার জন্য দিবেন, নাকি আমি কৃষককে সরাসরি অর্থ সহায়তা দেব? আপনি যদি আমাদের দেশের শিল্পে যদি আপনি লোকাল ইন্ডাস্ট্রিকে যদি আপনি এই ভর্তুকিটা দিয়ে আপনি যদি শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়ে আপনি কৃষককে আপনি প্রণোদনা দিয়ে ওই একই অর্থ আপনি ওখানে দিচ্ছেন, সেটা একটা মডেল। আরেকটা মডেল হলো যে না, আমরা কৃষি উপকরণে আমরা তাকে ভর্তুকি দেবো, কিন্তু সেই উপকরণটা অন্য দেশ থেকে আসবে। সেটা তো দুই রকম। আপনাকে আমাদের এখানে উৎপাদনযোগ্য যে সমস্ত উপকরণে আপনি ভর্তুকি দিচ্ছেন সেটা আপনাকে এখানে বানানোর জন্য যারা শিল্প উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে এসে এই শিল্পকে আকর্ষণীয় করে দিতে হবে ওই সমস্ত উদ্যোক্তাদের জন্য। এবং যে ভর্তুকি আমি অন্য দেশের রাষ্ট্রের শিল্প বা অন্য দেশের ব্যক্তি মালিকানা শিল্পে দিচ্ছি সেটা আমাদের দেশের শিল্প মালিকদেরকে আমরা দেব, দিয়ে আমরা এখানে স্থানীয় শিল্প বিকাশ করব। যার অর্থটা একই দাঁড়ালো, কিন্তু এটার ইম্প্যাক্টটা, এর যে প্রভাব কিন্তু এক নয়। একটার প্রভাব হলো আমাদের দেশে স্বয়ংসম্পূর্ণ শিল্প গড়ে উঠেছে, এক সময় এই শিল্পের সক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা এখান থেকে বানিয়ে আমরা অন্য দেশে রপ্তানি করব। আরেকটা হলো আমাদের শিল্পের দরকার নেই, আমরা আমদানি করে নিয়ে এসে আমরা কৃষককে ভর্তুকি দেব, বলবো যে আমরা এত হাজার কোটি টাকা কৃষিতে ভর্তুকি দেই। অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা বলবো, এবং ভোক্তা এবং কৃষকের স্বার্থ নিয়েও আসলে আপনার কাছ থেকে আমাদের জানার আছে, এ নিয়ে আরো কথা আমরা বলবো। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্ট আয়োজনে ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা কৃষি আধুনিকায়ন নিয়ে কথা বলছিলাম KSM মোস্তাফিজুর রহমানের সাথে। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা বলছিলাম এবং কৃষক এবং ভোক্তার মধ্যে যে স্বার্থ রক্ষা সেটার সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে। যদি বলি যে আধুনিক কৃষি ব্যবস্থায় এখন মনে হয় যে সময় হচ্ছে ফসল উৎপাদন এবং বাজারজাত করা আসলে মনে হয় যে কৃষকেরই কাজ, এবং সেক্ষেত্রে কারণ কৃষক এবং তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পাচ্ছেন না, লাভ হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। এক্ষেত্রে কৃষক এবং ভোক্তার স্বার্থ কিভাবে রক্ষা করা সম্ভব? কৃষকের ফসল কতটুকু উৎপাদন করতে হবে, মানে আমাদের চাহিদার সাথে এর যে কনজামশনের যদি মিল না থাকে তখনই কিন্তু বিপর্যয়টা ঘটে। যদি ধরুন সরবরাহ কম থাকে তখন দ্রব্যমূল্য বেড়ে যায়, তখন সাধারণ ভোক্তাদের অভিযোগ থাকে জিনিসের এত দাম। মাঝখানে মিডলম্যানরা এখান থেকে লাভবান হয়, এটা সত্য। আবার যখন ধরেন অনেক ফলন বৃদ্ধি হয়, বাজারে যখন কোনো কৃষকের উৎপাদিত পণ্যর অনেক বেশি সরবরাহ হয় তখন কিন্তু ওটার মূল্য থাকে না। আমরা গণমাধ্যমে আপনাদের মাধ্যমে জেনেছি, দেখেছি অনেক সময় চাষি তার বাজারে তার ফসল নিয়ে যে পচনশীল সে বিক্রয় করতে না পেলে ওখানেই সে ওগুলো ফালায় দিয়ে আসতেছে। টমেটোতে এরকম দেখেছি, আরও অন্যান্য ফসলে, এই যে শীতকালীন শাকসবজি। এবং আমরা আলুর কথা যদি বলি, যে অনেকে আশা করেছিলেন শীতকালীন সবজি ওঠার পরপরই দাম কমবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন আলুর কেজি 100 টাকা করে বিক্রি হচ্ছে এবং পুরনো আলু 80 টাকা করে বিক্রি হচ্ছে। এই সমন্বয়টা এটা হলো যে ওই যে আমি বললাম যে উৎপাদনের সাথে কনজামশনের মিল থাকতে হবে। যেটা সরকারের যে সংস্থা আছে, যা ধরুন যেটা কৃষি বিপণন অধিদপ্তর আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, ভোক্তা অধিকার আছে, বিশেষ ক্ষমতা আইন আছে, এগুলো সবগুলোকে একসাথে কাজ করতে হবে। আপনি যদি উৎপাদনের সাথে যদি কনজামশনের মিল না থাকে তাহলে একবার দাম বাড়বে, একবার কমবে। আর আলু নিয়ে যেটা আপনি বলছেন, বাজারে তো কৃষককে আলুর বীজই কিনতে হচ্ছে, তাকে কিনতে হয়েছে 70 টাকা 75 টাকা করে। তো তাহলে যে বীজ উৎপাদনের জন্য যে বীজের যে দাম, তাহলে এখানে তো কৃষকের যে গোডাউনে যেগুলো কোল্ড স্টোরেজে যেগুলো ছিল তখন সে দেখেছে যে এর দাম বেশি পাচ্ছে, তখন সে এটা বিক্রয় করে দিয়েছে, ফলে বীজের সংকট হয়ে গেছে। এখন সংকটের বীজ সে বেশি দামে কিনে যে আলু উৎপাদন করছে, সে তো ওখান থেকে উৎপাদন খরচ থেকেই তো তার দাম ধরবে। আবার ধরুন বাজারে যে অন্য শাকসবজির মূল্যের সাথে আপনার একটার সাথে আরেকটা মূল্যের সম্পর্ক আছে। যদি অন্য সবজির দাম যদি বেশি হয় তো তাহলে তুলনামূলকভাবে যদি আলুর দাম যদি কম হয় তাহলে তো আপনার ক্রেতা তো আলুর দিকে যাবে। এই যে বিকল্প পণ্য যে সাবস্টিটিউট, যেটা আপনার ডিমান্ডের সাথে সম্পর্ক, সরাসরি সম্পর্ক প্রাইসের। দেখুন কালকে এক পত্রিকায় দেখলাম যে আমাদের যে গরুর মাংসের যে ভোগ, মানে কনজামশন 50% কমে গেছে। তাহলে মূল্য বৃদ্ধির সাথে কনজামশনের মিল আছে। অবশ্যই যখনই আপনার মূল্য বৃদ্ধি পাবে তখন মানুষের কনজামশনও কমে যায়, আবার যখন মূল্য কমে যায় তখন কনজামশন বাড়ে। এই যে অর্থনীতির যে সহজ অঙ্কটা, এই সরল অঙ্কটা নিয়ে কোনো একটা প্রতিষ্ঠান কৃষির সাথে সম্পর্কিত তাদের এই গবেষণাটা থাকতে হবে যে আমার 12 মাসে কোন ফসলের চাহিদা কতটুকু এবং উৎপাদন হবে কতটুকু, অথবা আমদানি করতে হবে কতটুকু। আচ্ছা, কৃষিতে গবেষণার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে, যে কৃষি পণ্য উৎপাদন, কৃষি গবেষণা এবং বাংলাদেশ কৃষি বিভাগ পিছিয়ে আছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আসলে এগিয়ে যেতে পারবো কিনা, আপনার কি মনে হয়? আমাদের যে কৃষি গবেষণার কিন্তু সফলতার ইতিহাস আছে। কৃষি গবেষণাকে সব গবেষণার তো দায়িত্ব দিলে এটা ভুল হবে। কৃষি গবেষণায় যারা আছেন, কৃষি বিষয়ক গবেষণা, তারা নির্দিষ্ট ফসলের জাত উদ্ভাবন এবং সেই উৎপাদনের যে প্রযুক্তির মধ্যে যে ত্রুটি, এটাকে স্বয়ংসম্পূর্ণ করা, এগুলোকে তারা শনাক্ত করে, গবেষণা করে এবং তাদের গবেষণা লব্ধ তথ্য উপাত্ত তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দেয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দেয়, শিক্ষা পাঠক্রমে যায়। এগুলো ঠিক আছে, কিন্তু এই কৃষির ফসলের জাত উদ্ভাবন এবং কৃষি ফসলের উৎপাদন কলা কৌশলের বাহিরেও অনেক গুরুত্বপূর্ণ গবেষণা, কৃষি বিষয়ক গবেষণা আছে, যেগুলো আমাদের এই কৃষি গবেষণা, কৃষি বিষয়ক গবেষণা এটাকে পুরাটা কাভার করতে পারে না। যেমন ধরেন হলো যে পলিসি রিসার্চ, যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা যে শিল্প মন্ত্রণালয় করবে নাকি এটা কৃষি মন্ত্রণালয় করবে। শিল্প মন্ত্রণালয়ও যদি করে, কৃষি বিষয়ক পণ্য নিয়ে গবেষণার একটা উইং থাকতে হবে, যারা আমাদের কোন কোন পণ্য দ্বারা আমাদের ইন্ডাস্ট্রি হতে পারে। তারপরে পলিসি রিসার্চ ইনস্টিটিউট, মানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আপনি ধরেন শিল্প মন্ত্রণালয় হয়তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে নীতিমালা তৈরি করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, অনুবিভাগ কাজ করছে,
এবং আপনার সংসদে যে আইন পাশ হয়েছে আইনের আলোকে বিধি প্রণয়নের কাজ চলছে, তারা করে, এটা ব্যুরোক্রেটসরা করে। কিন্তু পলিসি রিসার্চ যে আমাদের শিল্প যে বিপ্লব করার জন্য, কৃষিভিত্তিক শিল্প বিপ্লব করার জন্য এর নীতি সহায়তা এবং পলিসিতে কোথায় ত্রুটি আছে, আইনের আলোকেই আমরা আরও স্পষ্টকরণ করার জন্য তারা কারা করবে, এটা যদি শুধু মন্ত্রণালয়ের আপনার কিছু ব্যুরোক্রেটসের হাতে ছেড়ে দেন, তারা হয়তো একটা কমিটি করেছে, সেখানে হয়তো বাণিজ্যিক সংগঠনের লোককে নিয়েছে, অন্যান্যকে নিয়ে একটা মিটিং করতেছে, এই মিটিংয়ের মধ্য দিয়ে এটা যথেষ্ট না। একটা সুনির্দিষ্ট গবেষণা প্রতিষ্ঠান থাকতে হবে সরকারের, যারা এটা বিআইডিএস, বাংলাদেশ ইনস্টিটিউট, যারা ডেভেলপমেন্ট নিয়ে যারা গবেষণা করে, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অথরিটি স্টাডি, তারা হয়তো ধরেন আপনার বিভিন্ন বিষয় নিয়ে ডেভেলপমেন্ট স্টাডি করতেছে, কিন্তু পলিসি রিসার্চ যে আমাদের দুর্বলতাটা কোথায়, আমাদের সক্ষমতা বের করে সেভাবে কাজ করতে হবে। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে যদি একেবারে শেষেই বলি যে কৃষির মূল উপকরণ হচ্ছে বীজ এবং সার, ভালো বীজ উৎপাদন হচ্ছে না, আবার কৃষক মাঝে মাঝে সময় মতো সারও পাচ্ছে না, এই সমস্যার সমাধানের আসলে উপায় কি, যদি একটু ছোট করে বলেন। আপনি ছোট করে বললে, এগুলোতে আমাদের গবেষণা করে লোকাল ইন্ডাস্ট্রিকে জোর দিতে হবে। আপনি বীজের কথা যদি বলেন, 7 লক্ষ মেট্রিক টন বীজ লাগে, আমরা দিতে পারি 1 লক্ষ মেট্রিক টন। আপনার এখানে যে 6 লক্ষ মেট্রিক টন কৃষকের কাছ থেকে আলু বীজ নিয়ে কৃষক বিক্রয় করছে, এখানে আপনার ত্রুটিটা কোথায়, এটা বের করতে হবে। সারের ক্ষেত্রে আমরা যে সমস্ত সার এখানেই উৎপাদন করা যায়, যেমন ধরুন টিএসপি এখানে আমরা বানাতে পারি, আমরা সুদূর প্রসার থেকে আমরা এটা অনেক দামে কিনে আনছি, আমাদের টিএসপি ফ্যাক্টরিটার সক্ষমতা বাড়াতে হবে, অথবা প্রাইভেট সেক্টরে আমাদের এটা আসার সুযোগ করে দিতে হবে। তারপরে আপনার বীজের ক্ষেত্রে আমরা ধরুন মাত্র 15% বীজ হলো আমরা ধানের ক্ষেত্রে আমরা হাইব্রিড ব্যবহার করি, এখানে হাইব্রিডের পরে সুপার হাইব্রিড আছে, জেনেটিক্যালি মডিফাইড সিড আছে, এগুলোকে আনতে দিতে হবে, যাতে আমাদের এই 72% ধানের জমি আমরা 50% দিয়েই ওই উৎপাদনটা ঠিক রাখতে পারি। তাহলে কিন্তু আপনার এখানে 22% জমি বেঁচে যায়। এই 22% জমি মানে আপনি ধরেন আরেকটা দেশের আপনি 1/3 আপনি পেয়ে গেছেন আবাদি জমি। তো সেখানে তো আপনি ফসল করবেন, যেগুলো কোনগুলো করবেন, যেগুলো আপনি আমদানি করে নিয়ে আসেন। একদমই তাই, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কৃষি আধুনিকায়ন নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি KSM মোস্তাফিজুর রহমানের সাথে, ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এবং সভাপতি বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যালস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট, অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও নিশ্চয়ই আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।